আমাদের আগের ক্লাসটা মানে আমাদের এই পার্ট 2 একটু ইন্টারনেটটা কানেকশানটা সমস্যা থাকার জন্য ক্লাসটা অফ হয়ে যায়। তো ক্লাসটা আবার কন্টিনিউ করছি। তো ও ক্লাসটা যতটা সম্ভবত 12 থেকে 13 মিনিটের মতো হয়েছে। তো যেটা আমরা কমপ্লিট করেছিলাম, যে অষ্টক সূত্রটা নিয়ে আমরা আলোচনা করেছি, এরপরে যেটা শুরু করব যে লোথার মেয়ারের ধারণা। ওকে। আচ্ছা, পিডিএফটা তোমরা একসাথেই পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে। ওকে। আচ্ছা, তাহলে নেক্সট পরবর্তী পয়েন্ট দেওয়া যাক, যে লোথার মেয়ার। লোথার মেয়ার। আচ্ছা, তাহলে আমাদের অষ্টক সূত্রের সমস্যাগুলো খুব ভালোভাবে জানলাম, কি কি সমস্যা ছিল। তো এই সমস্যাগুলো থাকার জন্য পরবর্তী বিজ্ঞানী লোথার মেয়ার আবার এটাকে নিয়ে গবেষণা শুরু করেন। আচ্ছা, ইনি কি করেছে, ইনি 1870 খ্রিস্টাব্দে একটি সূত্র প্রবর্তন করেন বা এই লোথার মেয়ারের ধারণা দেন। আচ্ছা, এই বিজ্ঞানীটার নাম কি, যে জার্মান বিজ্ঞানী, জার্মান জার্মান বিজ্ঞানী লোথার মেয়ার। লোথার মেয়ার এর ইংলিশ টার্মটা হয়ে যাবে LOTHERMERE, লোথার মেয়ার। আচ্ছা, ইনি মৌলগুলোকে ঠিক নিউল্যান্ডস এর অষ্টক সূত্রতে যেমন পারমাণবিক ভরের ওপর শ্রেণীবদ্ধ করেছিল, ইনিও ঠিক একই রকমের শ্রেণীবদ্ধ করেছে, কিন্তু এর স্ট্রাকচারটা আলাদা। তো এখানে লিখে নেব যে লোথার মেয়ার পারমাণবিক গুরুত্ব বা একে বলে থাকি পারমাণবিক ভর, ভর এর ওপর নির্ভর করে মৌলগুলিকে শ্রেণীবদ্ধ করেন। ওকে। তিনি কি লক্ষ্য করেছিলেন, এই লোথার মেয়ার পরীক্ষা করতে করতে তিনি লক্ষ্য করেন যে মৌলের বিভিন্ন ধর্ম, যথা যেমন রয়েছে গলনাঙ্ক, এটা একটা তো ধর্ম, গলনাঙ্ক রয়েছে, স্ফুটনাঙ্ক ইত্যাদি ইত্যাদি। এদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। আচ্ছা, এখানে অর্থটা কি, তো মৌলগুলোর বিভিন্ন রকমের ধর্ম রয়েছে। ধর্মগুলো যেমন লেখা রয়েছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। আমরা আমাদের ক্লাসে যেসব বন্ধু বান্ধবীরা রয়েছে, তাদের বিভিন্ন ধরনের ধর্ম আলাদা, তাদের কাজ আলাদা, তাদের কাজের করার ধরনটা আলাদা। ওকে। তো এদের পারমাণবিক গুরুত্ব মানে ঠিক আমাদের অষ্টক সূত্র যে হয়েছিল সেটাও পারমাণবিক গুরুত্বের ওপর হয়েছিল, আর এখানেও পারমাণবিক গুরুত্ব। এখানে বলছে পারমাণবিক গুরুত্ব যত ধীরে ধীরে বাড়বে, তত ওদের সাথে সাথে মানে বাড়ার সাথে সাথে পর্যায় পুনরাবৃত্তি হয়। আর আমাদের অষ্টক সূত্রে বলেছে 8টি মৌলর কাছে পর্যায়বৃত্ত হবে।
আর এখানে কিন্তু কয়টি মৌল সেটা আমাদের বলেনি, শুধুমাত্র বলেছে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে, ব্যাস এটাই। ওকে, এই লোথার মেয়ার এ কথাটাই বলেছে। তো আমরা অষ্টক সূত্রে যেমন একটু ডিটেলসভাবে জেনেছিলাম, আমাদের এই লোথার মেয়ারের অতটা ডিটেলসভাবে জানার দরকার নেই, শুধু এটুকু জানলেই চলবে। এবারে কেন জানার দরকার নেই, এখানেও কিন্তু একটা ঘাটতি রয়েছে। এখন এই লোথার মেয়ার আর একজন বিজ্ঞানী রয়েছে, যে বিজ্ঞানী মেন্ডেল বা মেন্ডেলিভও বলা হয়ে থাকে। এই দুইজন বিজ্ঞানী এই মৌলগুলোকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিল। ঠিক লোথার মেয়ার এর ধারণাটা প্রকাশ হওয়ার আগেই মেন্ডেলিভ তার ধারণাটাকে প্রকাশ করে দেয়। দুজনের ধারণা কিন্তু একই। তো মেন্ডেলিভ 1 বছর আগে এই ধারণাটাকে প্রকাশ করে দেয়, এই কারণে লোথার মেয়ারের প্রতি আর কারো গুরুত্ব নেই। ওকে ওকে, তো এই কথাগুলো আমরা নেক্সট পেজে একটু লিখে নেওয়ার চেষ্টা করব। তাহলে রুশ বিজ্ঞানী এই মেন্ডেলিভ, ইনি হচ্ছে রুশ এর বিজ্ঞানী। তো রুশ বিজ্ঞানী মেন্ডেলিভ ও লোথার মেয়ার উভয়েই পারমাণবিক গুরুত্বের ওপর নির্ভর করে নির্ভর করে মৌলগুলোকে শ্রেণীবদ্ধ করেন। কিন্তু লোথার মেয়ারের গবেষণা স্বীকৃতি পাওয়ার সামান্য আগে রুশ বিজ্ঞানী মেন্ডেলিভের গবেষণা স্বীকৃতি পায়। তাই পর্যায়সূত্রের সঙ্গে মেন্ডেলিভের নামই পরিচিত। ওকে, তো এই লোথার মেয়ার যেমন মৌলগুলোকে শ্রেণীবদ্ধ করেছিল, তার থেকে এক্সট্রা এই মেন্ডেলিভ করেছে। কি এক্সট্রা করেছে? লোথার মেয়ার যতটা ভালোভাবে বিস্তার করতে পেরেছে, তার থেকে আরও ভালোভাবে বিস্তার করতে পেরেছে এই মেন্ডেলিভ। ওকে, তো এটা এখানে লিখে নেব। এবং লোথার মেয়ারের থেকে মেন্ডেলিভ মৌলগুলির সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। ওকে, এবারে আমরা মেন্ডেলিভ
এর সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট তাহলে পরবর্তী পয়েন্ট করব যে মেন্ডেলিভের পর্যায় সূত্র। মেন্ডেলিভের পর্যায় সূত্র। তো লোথার মেয়ার কত সালে সূত্রটি আবিষ্কার করেছিল? 1870 সালে। তো ঠিক এর আগে 1 বছর আগে এই মেন্ডেলিভ সূত্রটি প্রকাশ করেন, অর্থাৎ 69 খ্রিস্টাব্দে। 69 খ্রিস্টাব্দে রুশ বিজ্ঞানী মেন্ডেলিভ বিভিন্ন মৌলকে পারমাণবিক গুরুত্ব বা ভরের উপর ক্রমবর্ধমান অনুসারে মৌলগুলিকে শ্রেণীবদ্ধ করেন। ইনি মৌলের ধর্ম, যেমন রয়েছে ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম, এদের ওপর পরীক্ষা নিরীক্ষা করে, তো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার দ্বারা যেটা লক্ষ্য করেছিল তাকেই আমরা বলবো কি, যে পর্যায় সূত্র। তো সেটা আমরা আলোচনা করব, একটু লিখে নিই এখানে। তো ইনি মৌলের ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্মের উপর পরীক্ষা নিরীক্ষা করে যা লক্ষ্য করে তা মেন্ডেলিভের পর্যায় সূত্র নামে পরিচিত। তো লোথার মেয়ার পারমাণবিক গুরুত্ব বা ভরের ওপর ক্রমবর্ধমান অনুসারে সাজিয়েছিল, কিন্তু এই মেন্ডেলিভ যেটা করেছে তাদের ধর্মের ওপর যেসব কথাগুলো বলেছিল সেটা কিন্তু লোথার মেয়ার করেনি। এবারে এই ধর্মের ওপর, ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মের ওপর পরীক্ষা নিরীক্ষা করে কি করেছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা নেক্সট পরবর্তী পয়েন্ট করব যে পর্যায় সূত্র কাকে বলে? মেন্ডেলিভ পর্যায় সূত্র। আচ্ছা, পর্যায় সূত্রটা কি এটা আমরা আলোচনা করব। আর এটা কিভাবে এসেছে, যে মেন্ডেলিভ যে মৌলগুলোকে নিয়ে যেসব পরীক্ষা নিরীক্ষা করেছিল, কিসের ওপর নির্ভর করে? ধর্মের ওপর নির্ভর করে। তো সেটাই হচ্ছে কি পর্যায় সূত্র। এবার কি পরীক্ষা নিরীক্ষা করেছে সেটা একটু দেখব। বিশেষ কিছু নয়, অল্প, যে মৌলগুলোর ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে। আচ্ছা, এটা কিন্তু লোথার মেয়ারও করেছিল, কিন্তু তার থেকে একটু আলাদা করেছে কি সেটা আমি বলছি। আচ্ছা, আগের সূত্রটা লিখে নিই, যে বিভিন্ন মৌলের ধর্ম, যেমন হচ্ছে কি ভৌত ও রাসায়নিক,
রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক গুরুত্ব বা একে আমরা বলে থাকি ভর বা ওজনও বলে থাকি বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ওকে, এটাই বলেছে, কিন্তু লোথার মেয়ার রাসায়নিক ধর্মের কথা কিন্তু কোনো উল্লেখ করেনি, শুধু ভৌত ধর্মের কথা বলেছে। কি বলেছিল? যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এসবের কথা। কোথায় গেল? এই যে মৌলের বিভিন্ন ধর্ম, যেমন হচ্ছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এগুলোর ওপর তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পুনরাক্রমে বিস্তারিত মানে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ওকে, তার থেকে একটু আলাদা করেছে এই মেন্ডেলিভ, এ কারণে মেন্ডেলিভের নামটাই চারিদিকে ছড়িয়ে গেছে। আর তার সঙ্গে কি 1 বছর আগে পাবলিশ করেছিল। ওকে, তাহলে বুঝতে পারছো টাইমের কতটা গুরুত্ব। 2 জন বিজ্ঞানী, 1 জন বিজ্ঞানী পুরো ধোঁকা খেয়ে গেল, কিন্তু পরীক্ষা করেছিল দুজনেই প্রায় সেম একই জিনিস। আচ্ছা, এখানে এখন এই যে পুনরাবৃত্ত হয় একে আমরা পর্যায়বৃত্ত বলে থাকি। তো এখানে একটু ব্র্যাকেটের মধ্যে লিখে নেবে যে মৌলগুলির ধর্মের পুনরাবৃত্তিকে মৌলের ধর্মের পর্যায়বৃত্তি বা একে ইংলিশে পিরিওডিসি বলা হয়ে থাকে। পিরিওডিসি বলে। ওকে, তো 1870 সালে এই পর্যায়ের সূত্রটি আবিষ্কার হয় এবং 1871 খ্রিস্টাব্দে মেন্ডেলিভ পর্যায়সূত্রের বা পর্যায়সূত্রের ভিত্তিতে পর্যায় সারণী আবিষ্কার করেন। পর্যায় সারণী আবিষ্কার করেন। এখন এই পর্যায় সারণীটা কি? এবার পর্যায় সারণী সম্পর্কে আমরা এখন জানব। তো এখানে হেডিং দেওয়া যাক যে পর্যায় সারণী। পর্যায় সারণীর আগে সংজ্ঞাটা জেনে নিই যে মেন্ডেলিভ পর্যায়সূত্র অনুসারে মেন্ডেলিভের পর্যায়সূত্র অনুসারে মৌলগুলিকে বিভিন্ন অনুভূমিক ও উলম্ব সারণীতে সাজিয়ে যে তালিকা তৈরি করে তাকে পর্যায় সারণী বলে। ওকে, আশা করছি বোঝা গিয়েছে পর্যায় সারণীটা কি।
আচ্ছা, এখানে এই যে পর্যায় সারণী বলছে যে অনুভূমিক ও উলম্ব সারিতে সাজানো হয়। তো অনুভূমিক বলতে কেমন, এরকমই ছক কাটা হয়ে থাকে, এটা হচ্ছে অনুভূমিক হয়ে গেল, এবং উলম্ব হয়ে গেল এই যে উলম্ব। ওকে, তো এখানে এই যে টেবিলটা তৈরি হয়েছে এটাই হচ্ছে পর্যায় সারণীর টেবিল। এই যে এগুলো হচ্ছে পর্যায়, আর এগুলো হচ্ছে কি শ্রেণী, বা এখানে এই শ্রেণীকে গ্রুপ ও বলা হয়ে থাকে। তাহলে তীর চিহ্ন দিয়ে পাশে লিখে দিচ্ছি যে শ্রেণী বা গ্রুপ। ওকে, আর এগুলো হচ্ছে কি পর্যায়। এখন এই যে মেন্ডেলিভের যে পর্যায় সারণীটা হয়েছিল, এখানে মোট 7টি পর্যায় ছিল। তাহলে এখানে লিখে নেব যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে মোট 7টি পর্যায় ও 8টি শ্রেণী আছে। নেক্সট পরবর্তী একটা পয়েন্ট দিয়ে দেখে নেব যে মেন্ডেলিভের অনাবিষ্কার মৌলর অনাবিষ্কার বা অনাবিষ্কৃত বলতে যেসব মৌল এখনো আবিষ্কার হয়নি, অনাবিষ্কৃত মৌলের অবস্থানের জন্য পর্যায় সারণীতে ফাঁকা জায়গা রেখেছিল। ওকে, তো এই ভুলটা কে করেছিল, যে অষ্টক সূত্র নিউল্যান্ডস, উনি করেছিল কি যে যেসব নতুন মৌল আবিষ্কার হবে তাদের জন্য কোনো ফাঁকা স্থান রাখেনি, কিন্তু এই মেন্ডেলিভ কি করেছে, তাদের জন্য একটা ফাঁকা স্থান রেখেছিল। ওকে, এবারে দেখো একটু আমরা আগে ফিরে যাব, যে এখানে আমি লিখেছি পর্যায় সারণীতে মোট 7টি পর্যায় ও 8টি শ্রেণী রয়েছে। তোমাদের এখানে তো চিত্রের মধ্যে দেখিয়ে দিলাম শ্রেণী এবং পর্যায় কোনটা, তো এখানে একটু ভাষা দিয়ে লিখে নেব। নেক্সট পরবর্তী পেজে তাহলে হেডিং করব যে পর্যায়। ওকে, পর্যায়টা কি, তো চিত্র দ্বারা বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, পর্যায়কে আমরা ইংলিশে বলে থাকি পিরিয়ড। ওকে, আচ্ছা এখানে তাহলে একটু ভাষা দিয়ে লিখে নেব যে পর্যায় সারণীতে মোট সমূহের মানে যতগুলো এই যে গ্রুপ রয়েছে, এই যে পুরো সমূহ, এই পুরো সমূহটার মধ্যে যে অনুভূমিক সারিগুলি থাকে সেগুলিকে পর্যায় বলে। ওকে, তো এই পর্যায় সারণীর মধ্যে মোট কয়টি পর্যায় ছিল বলেছি, যে 7টি পর্যায়, এক থেকে 7 পর্যন্ত অবস্থান করে।
অবস্থান করেছে। পর্যায় সারণীর পারমাণবিক গুরুত্ব, এখানকার একটা পয়েন্ট দিয়ে লিখে রাখো যে পর্যায় সারণীর পর্যায় বরাবর পারমাণবিক গুরুত্ব বা ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৌলসমূহের ধর্মাবলীর ক্রম পরিবর্তন ঘটে। মানে পর্যায় বরাবর ঠিক এই দিকে বরাবর আমরা যত এগিয়ে যাব তত তাদের কি হবে, যেসব মৌলগুলো রয়েছে তাদের ধর্মগুলো পরিবর্তন হতে থাকবে। যত ধীরে ধীরে পারমাণবিক গুরুত্ব বাড়বে তত তার ধর্ম পরিবর্তন হবে। ওকে, এটা হচ্ছে আমাদের পর্যায় সম্পর্কে হয়ে গেল। নেক্সট পরবর্তীতে শ্রেণী সম্পর্কে একটু জেনে নিই। শ্রেণী, আচ্ছা একে আমরা কি বলে থাকি? গ্রুপ বলে থাকি। গ্রুপ একবার একটু ক্লিয়ার করে লিখে দিই। গ্রুপ বলা হয়। আচ্ছা গ্রুপটা তাহলে কি এখানে লিখে নেব, চিত্রতে তো বুঝিয়ে দিয়েছি যে পর্যায় সারণীতে পর্যায় সারণীতে মৌলসমূহের যে উলম্ব স্তম্ভগুলি থাকে সেগুলিকে শ্রেণী বা গ্রুপ বলে। ওকে, তো এখানে কয়টা শ্রেণী রয়েছে? যে মোট 8টি শ্রেণী রয়েছে। মোট 8টি শ্রেণী রয়েছে। আচ্ছা কীরকম 8টি শ্রেণী? রোমান হরফে একে লেখা হয়ে থাকে 1 থেকে 8 পর্যন্ত। ওকে, পর্যন্ত অবস্থান করে। আচ্ছা এখানে একটু লিখে দিও যে রোমান হরফ, রোমান বা রোমান সংখ্যা লিখি, রোমান সংখ্যা। ওকে, আচ্ছা এটা একটু ক্লিয়ার করে লিখে দিই, রোমান সংখ্যা। ওকে, আচ্ছা এখানে যে একই শ্রেণীর মৌলগুলি ধর্ম ও যোজ্যতা একই হয়। ওকে, ধরো এদের যে সব শ্রেণীগুলো রয়েছে, এই যে শ্রেণীগুলো রয়েছে, শ্রেণীগুলোতে প্রত্যেকটা শ্রেণীতে যেসব মৌলগুলো রয়েছে, এই একটা শ্রেণীর মধ্যে যতগুলো মৌল আছে প্রত্যেকটা মৌলের এই যে ধর্ম এবং তাদের যোজ্যতা একই। ওকে, আচ্ছা সরি, এদিকে হচ্ছে একটা পর্যায় চিহ্নিত করে ফেলেছি। ওকে, 1 মিনিট। এই যে এদিকে হচ্ছে শ্রেণী হবে,
আচ্ছা, এই যে এখানে একটু তোমাদের ক্লিয়ার বুঝিয়ে দিই। এই যে হচ্ছে এগুলো হচ্ছে শ্রেণী। আচ্ছা, একটু কালারটা একটু চেঞ্জ করি, 1 মিনিট। এই যে শ্রেণী এ, বি, সি, বা তোমাদের এ বি সি না করে আরও একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি, যে 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 6, 7। এটা তাহলে কি হয়ে গেল? পর্যায় হয়ে গেল। এবারে শ্রেণীটা কীরকমই, 1, 2, আচ্ছা এটা হচ্ছে 3 হলো, এখানে হচ্ছে 2টো। এই হচ্ছে 3টে শ্রেণী হয়ে গেল, 4টে, 5টে, 6টা, 7টা, 8। ওকে, এই হচ্ছে এরকমই আমাদের শ্রেণী অবস্থান করে। এবারে আমরা নেক্সট পরবর্তীতে জানব যে উপশ্রেণী। তাহলে পরবর্তী পেজে হেডিং দেওয়া যাক উপশ্রেণী। এটা করেই আজকের ক্লাসটাকে সমাপ্ত করব। উপশ্রেণী বা একে সাব গ্রুপ বলা হয়ে থাকে। সাব গ্রুপ, এটা একবারে সহজভাবে বলে দিই। প্রত্যেকটা গ্রুপকে দুটো ভাগে ভাগ করা হয়। সেই দুটি অংশ হচ্ছে কি একটা একটা সাব উপশ্রেণী বা সাব গ্রুপ বলা হয়ে থাকে। ধরো এই একটা শ্রেণী, এই একটা শ্রেণী, একে আবার আরও একটি দুটো ভাগে ভাগ করা হয়। ওকে, তাহলে এটা ধরো যদি 1 নম্বর শ্রেণী হয়, এটা হচ্ছে 2 নম্বর শ্রেণী, তাহলে নেক্সট উপশ্রেণী হয়ে যাবে কি এ বি, এটা হয়ে যাবে এ বি। এবারে কিভাবে বুঝবো কোনটা এ গ্রুপের শ্রেণী? A1, এদিকে হচ্ছে B1। আচ্ছা, একটু তোমাদের আরও ভালোভাবে বড় করে একটু করার চেষ্টা করি। ধরো এই হচ্ছে দুটো শ্রেণী, এটা হচ্ছে 1 নম্বর শ্রেণী, এটা হচ্ছে 2 নম্বর শ্রেণী। একে আমরা যদি আবার দুটো ভাগে ভাগ করি, হয়ে যাবে, একে আমরা চিহ্নিত করব এ, একে চিহ্নিত করব বি। ঠিক একই রকমের একেও আমরা ভাগ করলে এ বি। এবারে কোনটা কোন শ্রেণীর উপশ্রেণী? A1, B1, এটা হচ্ছে যাবে A2 এবং এটা হয়ে যাবে B2। ওকে, এবারে বোঝা গিয়েছে। তো এটাই এখানে লিখে নেওয়ার চেষ্টা করব যে 1 থেকে 8 পর্যন্ত, আচ্ছা এটা 8 নয় 7 পর্যন্ত হবে। ওকে, এই উপশ্রেণী হচ্ছে 7 পর্যন্ত রয়েছে, 7 পর্যন্ত। নেক্সট পরবর্তী যেটা 8 নম্বর রয়েছে তার কোনো উপশ্রেণী নেই পর্যন্ত। প্রতিটি শ্রেণী, প্রতিটি শ্রেণী এ ও বি দুটি অংশে, দুটি অংশে বিভক্ত, বিভক্ত। এদের উপশ্রেণী, উপশ্রেণী বলে। ওকে, প্রতিটি শ্রেণীর, প্রতিটি শ্রেণীর বাম দিকে, মানে ঠিক এই দিকটা এ উপশ্রেণী, প্রতিটি শ্রেণীর বাম দিকে এ উপশ্রেণী এবং ডান দিকে বি উপশ্রেণী অবস্থান করেছে, বি উপশ্রেণী অবস্থান করে। আচ্ছা, এবারে আমরা এখানে কিছু আলোচনা করে নেব। ধরো এটা আমাদের এর 1 নম্বর উপশ্রেণী। এখন এই 1 নম্বর উপশ্রেণীর, 1 নম্বর শ্রেণী, এর মধ্যে দুটো উপশ্রেণী রয়েছে। এর মধ্যে ধরলাম এক্স, ওয়াই, এদিকে জেড, ইউ, 4টে মৌল রয়েছে। এখন এই 4টে মৌলর মধ্যে কেবলমাত্র যোজ্যতার মিল রয়েছে। ওকে, কিন্তু এদের ধর্মের মিল নেই। কিন্তু এই যে দুটো শ্রেণী রয়েছে,
একটা উপশ্রেণীর মধ্যে যে দুটো মৌল রয়েছে এদের ধর্ম এবং যোজ্যতা মিল রয়েছে, যোজ্যতা মিল আছে। ওকে, এটাই এখানে লিখে নেব যে একই শ্রেণীর এ ও বি উপশ্রেণীর মৌলগুলির মধ্যে যোজ্যতা ছাড়া অন্য ধর্মের মিল নেই। কিন্তু একই উপশ্রেণীর মৌলগুলির মধ্যে ধর্মের মিল আছে, ওকে, তো আশা করছি বোঝা গিয়েছে। তো এই হচ্ছে আমাদের পর্যায় সারণীর মধ্যে। আচ্ছা, যেটা হয়েছে সেটা একটু দেখে নাও প্রথম থেকে। আচ্ছা, এই যে প্রথম ডোবেরাইনারের তৈরি সূত্র, এর মধ্যে ত্রুটি থাকার কারণে নিউল্যান্ডের সূত্র এসেছে। তো আবার নিউল্যান্ডের সূত্র অষ্টক সূত্রের মধ্যে ত্রুটি থাকার কারণে, এই অষ্টক সূত্রে ত্রুটি থাকার কারণে কে সূত্র আবিষ্কার করেছিল? লোথার মেয়ার আবিষ্কার করেছিল। কিন্তু লোথার মেয়ার এবং মেন্ডেল দুজন একই জিনিস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিল, কিন্তু লোথার মেয়ারের থেকে 1 বছর আগে মেন্ডেলিভ সূত্রটা প্রকাশ করেন এবং লোথার মেয়ারের থেকে একটু ভালোভাবে বিস্তারিতভাবে ধারণা দিয়েছিলেন। এই কারণে পর্যায় সারণী মেন্ডেলিভের পর্যায় সারণী নামে পরিচিত। এখন মেন্ডেলিভ যে সূত্রটি দিয়েছিল সেটা হচ্ছে পর্যায় সূত্র। এই পর্যায় সূত্রের ওপর যে টেবিলটা তৈরি হয় সেই টেবিলটাকে আমরা কি বলবো? পর্যায় সারণী বলবো। এই পর্যায় সারণীর মধ্যে 7টি পর্যায় এবং 8টি শ্রেণী রয়েছে। ওকে, তো এখানে পর্যায় সম্পর্কে খুব ভালোভাবে আলোচনা হলো এবং শ্রেণী সম্পর্কেও খুব ভালোভাবে আলোচনা হলো, এবং শ্রেণীকে আবার দুটো অংশে ভাগ করা হয় যাকে আমরা বলি উপশ্রেণী বা সাবগ্রুপ। ওকে, তো এই পর্যন্ত যতটা আলোচনা হয়েছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। যদি সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আমরা আগামীকাল এই যে পর্যায় সারণীটা নিয়ে আলোচনা করলাম, এই পর্যায় সারণীর মধ্যেও কিছু ত্রুটি রয়েছে যার ফলে এই পর্যায় সারণীটাও বাদ চলে যায়। আবার অন্য একজন বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষা করেন। অন্য কোন বিজ্ঞানী? অন্য কোনো বিজ্ঞানী নয়, এই মেন্ডেলি নিজে বুঝেছিল যে আমার এই তালিকার মধ্যে কিছু ত্রুটি রয়েছে। ওকে, ত্রুটি থাকার জন্য নিজেই আবার পরবর্তীতে সংশোধন করে। ওকে, তাহলে আজকের ক্লাসটাকে এখানেই অফ করব। এরপর আমরা আগামীকাল এই পর্যায় সারণীর ত্রুটি থেকে আমরা কন্টিনিউ শুরু করব ক্লাসটি। তো এখানে বা এই ক্লাসে যারা নতুন ছিলে তাদের জন্য বলে দিই, ক্লাসের নিচে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে, ওখানে ক্লিক করে জয়েন্ট হয়ে যাও। প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পর তোমরা ওখানে পিডিএফটা পেয়ে যাবে। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।